বাধা উঠল নির্বাচনী প্রচারণায়। কমিশন থেকে প্রতীক বুঝে নিলেন প্রার্থীরা। পোস্টাল ব্যালটে শুরু হলো প্রবাসীদের ভোটদান কার্যক্রম। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কোনো কথা, ভয়ভীতিকর কোনো পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। বিএনপি নির্বাচনী থিম সং উদ্বোধন। সিলেটের সমাবেশ থেকে আজ আনুষ্ঠানিক প্রচারে নামছে দলটি। শাহজালাল শাহ পরাণের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। তারেক রহমান সাহেবের মতো জনপ্রিয় নেতা যখন জনগণের কাছে যাবে, এটা তো একটা প্রতিফলন, রিফ্লেকশন তো আমরা দেখতেই পাবো। নরসিংদী পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। ১,৬০,০০০ টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা, সর্বনিম্ন ধাপে ২০,০০০। সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পক্ষে গভর্নর। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারির তাগিদ। বাধা উঠল ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায়। আজ থেকে আনুষ্ঠানিক সংযোগে নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পেয়ে এরই মধ্যে এলাকায় অবস্থান করছেন অনেকে। নেতাকর্মীদের নিয়ে ঠিক করছেন কর্মপরিকল্পনা। এর আগে প্রতীক বরাদ্দ নিয়ে বুধবার দিনভর কর্মব্যস্ত ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অবশ্য অনেকে প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলেছেন ভোটাররা জয়ী করবেন তাদের। সকাল ৯টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক। তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট ২০টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তো আমরা ঢাকা ১৫ আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন সেগুনবাগিচা অফিস থেকে। দাঁড়িপাল্লা, সাপলাগলি সহ রিক্সা মার্কা সহ আমাদের ১০ জনই জোটে যে প্রার্থীরা রয়েছেন তাদের ঠিকমতো করে মানুষ ভোট দিবে। রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম থাকে দিনভর। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা, আশা জানান জয়ের। ঢাকার বিএনপি প্রার্থীরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে তাদের দল, জোটসঙ্গীরাও আত্মবিশ্বাসী। জনরায়ের ভিত্তিতেই তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে, এই আস্থা জনগণের পথে রাখে। আমরা মনে করছি না জনগণের আমাদের এই আস্থার অমর্যাদা করবে। প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। সুন্দর একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এই ধরনের একটা সময়ের জন্য গত ১৭ বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি। অনেকটা বিপরীত কথা বলছেন জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। বিএনপির বিরুদ্ধে মাঠে পেশি শক্তির অভিযোগ তুলে কেউ কেউ উদ্বেগ জানান, প্রশ্ন তোলেন কমিশনের ভূমিকা নিয়ে। বিভিন্ন সুতা দেখিয়ে আমাদের লোকজনদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনে কিন্তু আমরা
এই নিরপেক্ষতা দেখিনি 100%। এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চায় এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চায়। ঢাকা ৯ আসনে ডাক্তার তাসলিম জারার মতো স্বতন্ত্র অন্য প্রার্থীরাও আসেন প্রতীকের জন্য। প্রতীক বুঝে নিয়েছেন জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারাও। ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। কর্মকর্তারা বলেন, ভোটে সর্বোচ্চ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগ থাকলেও আমলে নেওয়া হবে শুধু লিখিত অভিযোগ। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার পোস্টাল ব্যালটের বুথ স্থাপনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারের আয়োজন। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালটে ভোটদান শুরু হয়েছে। আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেয়া বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতেই এই সময়সীমা। এদিকে নির্বাচনী প্রচারণায় পোস্টার, হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। বুধবার সকালে নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের থিম সং প্রকাশ করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে রাত 12টায় নির্বাচনী আচরণ বিধি মেনে এই গান প্রকাশের সময় রাখা হয়। মূলত নির্বাচনী লড়াইকে উদ্বুদ্ধ করবে এই থিম সং বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপির ইশতেহারের মূল ভিত্তি হচ্ছে জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন। এ সময় বক্তারা আরও বলেন, নির্বাচনের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তা আবারও ফিরে আসবে। অনেকদিন একটা নীরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ গেছে। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল। সেখান থেকে আবার এটার প্রত্যাবর্তন ঘটনা। সিলেট পৌঁছেই হজরত শাহজালাল এবং হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামছেন তিনি। এর আগে প্রায় 2 দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে শ্বশুরালয়ে গেলেন তিনি। বিএনপি প্রধানের এমন গণসংযোগে ভোটের মাঠে পার্থক্য করে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাত 7:56 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সাথে ঘরের মেয়ে জুবাইদা রহমান। তাই তারেক রহমানের এই সফর ঘিরে উৎসাহের কমতি নেই সুরমাপাড়ে। মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে সিলেটে নেমেই জিয়ারত করেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। এরপর শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে শ্বশুরালয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে সেই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সেরেছে জেলা বিএনপি। আমাদের কালকের যে সমাবেশ সকাল 10টায় হবে, সকাল 10টায় হলেও এটা আমাদের স্টেডিয়াম আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আপনি শুনেছেন যে মাঠের অর্ধেক ভরে গেছে মানুষজন। সমাবেশ শেষে সড়ক পথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। বিএনপির মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য চাইবেন জনগণের ভোট। সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন মুখপাত্র মাহাদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার
2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ। 1991 সাল থেকে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোটের আগে সারা দেশ চড়ে বেরিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার নতুন নেতার নেতৃত্বে নির্বাচনের প্রচারে বিএনপি। ভোটের মাঠে কেমন প্রভাব ফেলতে পারে খালেদা জিয়ার উত্তরসূরির এই সফর? তারেক রহমান সাহেবের মতো জনপ্রিয় নেতা যখন জনগণের কাছে যাবে, এটা তো একটা প্রতিফলন, রিফ্লেকশন তো আমরা দেখতেই পাবো। উনি যেখানে যাবেন আমরা নিশ্চিত জনগণের একটা রেসপন্স, জনগণের ভালোবাসা, সেটা তো আগামী নির্বাচনের জন্য একটা শক্ত ভূমিকা রাখবে, ভালো ভূমিকা রাখবে। শনিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। এরপর যাবেন বরিশাল ও ফরিদপুর অঞ্চলে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর 23 জানুয়ারি সকাল থেকে শুরু করবেন নির্বাচনী সফর। এদিকে 3 নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি। সকাল 10:30টায় 3 কিংবদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিনব্যাপী অনুষ্ঠান চলবে, তবে বেলা আড়াইটার সময় ঢাকা 15তে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি। এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা, নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে। যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। কোনো প্রার্থী নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা করলে তার প্রার্থিতা বাতিলের মানসিক প্রস্তুতি রয়েছে কমিশনের, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিজ কার্যালয়ে জানান, সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অপতথ্য ছড়ানো হলে তা প্রতিহত করবে ইসি। বিদেশ থেকেও কোনো বাংলাদেশি নাগরিক অপতথ্য ছড়ালে তার এনআইডি ব্লক সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রার্থীদের আচরণবিধি মানার ক্ষেত্রে জোর দেন তারাও। ঢাকা 13 ও ঢাকা 15 আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভার। অংশ নেন প্রার্থী, নির্বাচন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সভা ও পথসভার মতো আয়োজনের জন্য প্রার্থীকে আগে আবেদন করতে হবে। সেই আবেদন অনুযায়ী মিলবে অনুমতি। এ সময় সেনা সদস্যরা প্রার্থীদের ভোটের প্রচারে সহনশীল হওয়ার আহ্বান জানান। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। ঢাকা 13 আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ছাড় দেব না, অতীতেও আমি ব্যক্তিগতভাবে দেই নাই। এবং আপনারা মিছিল নিয়ে যাবেন, পাশ দিয়ে যাওয়ার সময় একজন মিছিলে কটূক্তি করেন, এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। সভা, পথসভা যে কোনো কিছু করবেন, সেটার জন্য আপনারা আবেদন আমাদের যদি ডিসি মিরপুর স্যারের অফিসে আপনারা করবেন। আমরা এখানে একটা রেজিস্টার অলরেডি খুলেছি। মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে আমাদের বাধ্য হতে হবে ওখানে গিয়ে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয়া। শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না, আমরা যারা প্রার্থী আছি, আমরাই জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি, আমরা আশা করি জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। এদিকে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রার্থীদের উচ্ছ্বাসী উৎসবমুখর নির্বাচনের আগাম বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন খুব শক্তভাবে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমার নির্বাচন কলঙ্কিত হবে, সে একজন প্রার্থী হিসাবে প্রার্থীর অযোগ্যতার পরিচয় দিবে যদি তাকে প্রার্থী হিসাবে অযোগ্য ঘোষণার মতো হয়। নির্বাচন কমিশন সেটি করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রচলিত আইনের পরিপন্থী কাজ করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক ভোটার পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচনে ভোটদানের হার বাড়ালেই কমিশন সন্তুষ্ট। ফেক নিউজ আসবে, এআই জেনারেট করে অনেক অদ্ভুত জিনিস ইতিমধ্যে আসতেছে। 50% ইসে কার মাধ্যমে হচ্ছে এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না বা যায় না, এবং অনেকেই বাইরে থেকে করে থাকে। তা আমরা যদি ধরতে পারি, সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং এটা যদি আমাদের হাতে পড়ে, তার এনআইডি ব্লক করে দিব এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আচরণবিধির অঙ্গীকারনামা প্রার্থী ও রাজনৈতিক দলগুলো ভঙ্গ করবে না, এমনটাই আশা কমিশনের। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের পক্ষে প্রচারণার কাজে অংশ নিতে কুষ্টিয়ায় গেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের উন্মুক্ত মঞ্চে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় ভোটের গাড়িতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রচার করা হয়। পরে তিনি বলেন, সকলেই যেন গণভোটের পক্ষে হাঁ ভোট প্রদান করেন, সে কারণেই এই প্রচারণা। নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসনকেও আমি এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন তাই হবে, এবং গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন এবং ভোট দেন, এবং সেই মেসেজটা দিতে আমি। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কুষ্টিয়ায় 4টি আসনে 25 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল থেকে শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। এর আগে সভাকক্ষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনী প্রচারণার বিধিনিষেধ নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা। আলোচনা শেষে রিটার্নিং কর্মকর্তা প্রতিটি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নিকট প্রতীক সম্বলিত একটি স্বাক্ষরিত কপি প্রদান করেন। রাষ্ট্রীয় মালিকানায় 2টি ব্যাংক রেখে বাকিগুলোর মার্জের জন্য সরকারকে প্রস্তাবনা দিয়েছে গভর্নর। তার মতে, সুশাসন নিশ্চিতের পাশাপাশি শাখাও কমিয়ে আনা দরকার। অর্থনীতি বিবেচনায় 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ বিষয়ক লোকবক্তৃতায় এসব কথা বলেন গভর্নর। সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। পতিত শেখ হাসিনার শাসন আমলে ব্যাংকিং খাতে কোনো নীতিমালাই অনুসরণ করা হয়নি। সুশাসনের চরম ঘাটতি দেখা দেয় প্রতিটি পর্যায়ে। দুর্বৃত্তায়ন, অনিয়ম এবং পারিবারিক নিয়ন্ত্রণ নিয়ে লুটপাট চালানো হয় ব্যাংকিং খাতে, আর এসবই হয়েছে রাষ্ট্রীয় মদদে। ব্যাংকিং খাত নিয়ে আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করে গভর্নর বলেন, বিগত সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে অন্তত 20 থেকে 25 বিলিয়ন ডলার বেরিয়ে গেছে। এর বড় একটি অংশ পাচার হয়েছে বলেও জানান তিনি। 20 থেকে 25 বিলিয়ন ডলারের মতো আমরা হারিয়েছি এই ব্যাংকিং খাত থেকে। এই দুর্বৃত্তায়ন, কনসেন্ট্রেশন অফ ওনারশিপ অ্যান্ড অ্যাবিউজ অফ বোর্ড অথরিটি, ইরেগুলারিটিস, সবই ইরেগুলার, এবং 3 লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং খাত থেকে, এবং দেশ থেকেও এটা বেশি বহুলাংশে দেশ থেকে চলেও গেছে। এটা গভর্নর বলেন, সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে ব্যাংকিং খাতে আবারও রাজনৈতিক প্রভাব ফিরে আসবে। তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে সরকারকে। পলিটিক্যাল ইন্টারফারেন্স আবারও আসবে, রিপিট হওয়াটাই স্বাভাবিক। আমরা হয়তো কয়েক বছর 2-4 বছরের বিনিয়োগটাকে একটু খাড়া করলাম, কিন্তু আবার একটা ধাক্কা দিয়ে এটাকে ফেলে দেবে। কাজে এটাকে করতে হলে আইনগতভাবে বাংলাদেশ ব্যাংকেও একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে সবাইকে। সুশাসন নিশ্চিত করা এবং সঠিক ব্যবস্থাপনার জন্য ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার উপর গুরুত্ব দেন গভর্নর। সরকারি মালিকানায় 2টি ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের বাংলাদেশের মতো একটা দেশে হয়তো 10টা-15টা ব্যাংক যথেষ্ট, এর বেশি লাগে না। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে 2টো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন, সবগুলো ওটার সাথে। আমরা চেষ্টায় আছি যে এই সরকার আমল তো হবে না, পরবর্তী সরকারের সময় যদি এটাকে করা সম্ভব হয়। ছোটো ছোটো অনেক ব্যাংক করে ফেলেছি, এগুলোকে ম্যানেজ করা, এটার গভর্নেন্স দেখা, এটার বিভিন্ন অপকর্মগুলোকে মনিটর করা, ইটস এ ভেরি স্ট্রেসফুল থিং ফর এ রেগুলেটর। ব্যাংকিং খাতে পারিবারিক আধিপত্য নিয়ন্ত্রণে ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। লং টার্ম উদ্দেশ্য হওয়া উচিত।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।